আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এবং সর্বোচ্চ শেয়ার করে আমাদের ফাইনাল টাচ সাজেশন বইটি উপহার হিসাবে গ্রহণ করবা। আমি সবাইকে বলতেছি যে এই ফাইনাল টাচ সাজেশন বইটি কিন্তু যারা এইচএসসি 25 পরীক্ষার্থী আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে আমাদের বেসিক অ্যাকাউন্টিং বই, এই দুইটা বই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চলে আসছে। তোমরা যেই কেউ চাইলে এই দুইটা বই সংগ্রহ করতে পারো এবং এটার জন্য তুমি আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারবা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারবা। আমি বিস্তারিত তথ্য পিন কমেন্টে সবকিছু দিয়ে দিব। তোমরা চাইলে এই দুইটা বই সম্পর্কে আমাদের ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলো জেনে নিবা। কেমন? বেসিক অ্যাকাউন্টিং বই, এটাতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণ বিষয় দেওয়া আছে ইনশাল্লাহ এবং 2016 থেকে 2024 সাল পর্যন্ত এমসিকিউ আছে, সৃজনশীল সমাধান সহ আছে, সমাধান ছাড়াও সৃজনশীল দেওয়া আছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে ওই রকম 15টা প্রশ্ন আমরা দিয়েছি এবং আমরা মডেল টেস্টও দিয়েছি। তো তোমরা এই বইটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে, এখন কোনো সমস্যা নেই, এবং ম্যানুয়ালি অর্ডার করতে পারবা, তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, আজকে আমরা আলোচনা করব কি? আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন। আমরা আলোচনা করব এমসিকিউ। আজকে আমরা আলোচনা করব কি? এমসিকিউ আলোচনা করব। কেমন? আজকে আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্ন। আজকে আমরা কি আলোচনা করব বলো তো? এমসিকিউ প্রশ্ন। একটু কষ্ট করে হ্যাঁ, ফাইনাল টাচ বইটাতে সবগুলো অধ্যায় দেওয়া আছে, সবগুলো অধ্যায়। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবা, আমি তোমাদেরকে অনুরোধ করব একটু লিঙ্কটা শেয়ার করে দিবা, প্লিজ লিঙ্কটা শেয়ার করে দিবা। জি ভাইয়া, বইটা আসলে আমরা একসাথে 3টা বই প্রেসে দিয়েছি, তো ওই জায়গাতে একটু সময় লাগতেছে। এই শুক্রবার বেসিক অ্যাকাউন্টিং বইটা চলে আসবে, ফাইনাল টাচ বই চলে আসছে এবং টি শার্টও চলে আসছে। যারা আমাদের এফআরবি কোর্সটি এনরোল করেছিল তোমরা কিন্তু টি শার্টও পাবা, তাই না? সবকিছু চলে আসছে, শুধু বেসিক অ্যাকাউন্টিং বইটা শুক্রবারে আসবে। তো আমরা একসাথে তোমাদেরকে সবগুলো জিনিস পাঠাবো কুরিয়ার করে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করব কিনা আমাকে একটু জানাবা। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? দেখেন, এই জায়গায় বলছে চলতি অনুপাতের আদর্শ মান কত? ঢাকা বোর্ড 24। দেখেন, ঢাকা বোর্ড 24 এই প্রশ্নটা আসছে। চলতি অনুপাতের আদর্শ মান আমরা সবাই জানি 2 অনুপাত কত? 1। এই 2 অনুপাত 1 মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি দায় থাকে তাহলে তার বিপরীতে 2 টাকা চলতি সম্পদ থাকতে হবে, এটাই হচ্ছে তার আদর্শ মান। আর তরল অনুপাতের আদর্শ মান হচ্ছে 1 অনুপাত 1। হ্যাঁ, এই আদর্শ মানগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে এই যে দেখো, ঢাকা বোর্ড 24 যদি এমন প্রশ্ন আসে তাহলে তোমাদের সময় কি আসবে না? আর এটা কি আমরা পারবো না? প্রিয় এইচএসসি 25 শিক্ষার্থীরা, সময় কিন্তু বেশি দিন নাই, আর মাত্র 99 দিন। তবে আজকে রাত 12টার পরে কিন্তু সেটা হয়ে যাবে কয়দিন? 58 দিন। তাহলে আমরা কিন্তু এই সময়টুকুর মধ্যে ভালো একটা কামব্যাক করতে পারি যদি আমরা কি হই?
পরিশ্রমী হই। তাহলে প্রথম প্রশ্নটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখো নিচের প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত কোনটা? আমি বলেছিলাম স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য আমরা কয়টা সূত্র করি? 3টা। দেখো একটা হচ্ছে চলতি অনুপাত, এসিড টেস্ট অনুপাত, আরেকটা হচ্ছে তারল্য অনুপাত বলো বা কার্যকরী মূলধন বলো, যেটাই বলো না কেন। এবার দেখো এই জায়গায় 2টা আছে, এই যে চলতি অনুপাত এবং এসিড টেস্ট অনুপাত। এই মজুদ আবর্তন অনুপাত এটা কিন্তু আসবে না। তাহলে এই জায়গায় বলছে তারল্য অনুপাতগুলো কোনগুলো? তারল্য অনুপাত কোনগুলো? একটা হচ্ছে চলতি অনুপাত, এসিড টেস্ট অনুপাত। তাহলে 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2, হ্যাঁ 1 এবং 2, 1 এবং 2 বলো বুঝতে পারছো কিনা? 1 এবং 2। একটু লিঙ্কটা শেয়ার করবা প্লিজ, একটু লিঙ্কটা শেয়ার করো, তাহলে ফাইনাল টাচ বইটা তোমাকে উপহার হিসেবে দেওয়া হবে। লিঙ্কটা শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে মেসেজ দিয়ে এটা দিয়ে দাও, তাহলে তোমার ঠিকানাটাও দিয়ে দিবা, চলে যাবে বইটা। এবার আসো মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত কোনটা? ঢাকা বোর্ড 24, দেখো ঢাকা বোর্ড 24 এই প্রশ্নটা আসছে, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত হলো কোনটা? এই যে দেখো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এগুলো হচ্ছে মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করার সূত্র। তো এই যে গড় আদায়, এটা কিন্তু মুনাফা উপার্জন অনুপাতের সূত্র না। তাহলে এই জায়গাও সঠিক কি? 1 এবং 2, 1 এবং 2। মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত কোনটা? মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো এটা বুঝতে পারছো কিনা? বলো, একটু কমেন্ট করে আমাকে জানাও, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ, একটু কমেন্ট করে জানাবা, এটা কি বুঝতে পারছো? সবাই সবাই কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ। এটা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ। এটা কি বুঝতে পারছো? তারপরে দেখো এই জায়গায় কিন্তু একটা ম্যাথ আছে, দেখো নিম্নোক্ত হিসাবের উদ্বৃত্ত সমূহ একটি কোম্পানির রেওমিল থেকে নেওয়া হয়েছে। দেনাদার 25,000 টাকা, অগ্রিম খরচ 10,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট, তার মানে এটা ব্যাংক জমা অতিরিক্ত হবে কিন্তু। স্থায়ী সম্পত্তি 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 8,000 টাকা, চলতি মূলধনের পরিমাণ কত? তাহলে চলতি মূলধন আমরা কিভাবে বাইর করি? এই যে চলতি মূলধন আমরা বাইর করি চলতি সম্পদ মাইনাস চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা বিয়োগ করব, তাই তো? তাহলে চলতি সম্পদগুলো কি কি আছে? এই যে দেখো দেনাদার সম্পদ, অগ্রিম খরচ সম্পদ, তাহলে 35,000 টাকা, হ্যাঁ মজুদ পণ্য, তাহলে এই যে দেখো মজুদ পণ্য, তার মানে 43,000 টাকা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এবার আসো চলতি দায় কোনটা? এই যে ব্যাংক জমা অতিরিক্ত, মানে ব্যাংক জমার যে ক্রেডিট ব্যালেন্স, এইটাই শুধু চলতি দায়। তাহলে আমরা সম্পদ থেকে দায়টা কি করব? বিয়োগ করব। তো সম্পদ থেকে দায় যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো এটাই কিন্তু হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে এই যে 38,000 টাকা, এটাই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এই যে 38,000 টাকা, এটাই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? 38,000 টাকাই হচ্ছে আমাদের জন্য কি? চলতি সম্পদ। 38,000 টাকাই হচ্ছে আমাদের জন্য কি? চলতি সম্পদ। 38,000 টাকাই হচ্ছে আমাদের জন্য কি? চলতি সম্পদ। বলো বুঝতে পারছো কিনা? 38,000 টাকাই হচ্ছে আমাদের জন্য কি? চলতি সম্পদ। 38,000 টাকাই হচ্ছে আমাদের জন্য কি? চলতি সম্পদ। আচ্ছা, যাদের কাছে নাই তোমরা সর্বোচ্চ শেয়ার করে আমাদেরকে মেসেজ দিলে আমরা পিডিএফটা দিয়ে দিব এমসিকিউ। এবার দেখো সেম উদ্দীপক না, সেম উদ্দীপক না, একটু পার্থক্য আছে। দেখো এটাও রাজশাহী বোর্ড 24 আসছে। অনুপ কোম্পানির স্থায়ী সম্পদ 52 লক্ষ টাকা, চলতি সম্পদ 24 লক্ষ টাকা, চলতি দায় 10 লক্ষ টাকা, মজুত পণ্য 2 লক্ষ টাকা, যা চলতি সম্পদের অন্তর্ভুক্ত, মানে এই টাকার ভিতরেই মজুত পণ্যের টাকাটা অন্তর্ভুক্ত আছে। ঋণপত্র আছে 15 লক্ষ টাকা। কোম্পানির তড়িৎ অনুপাত কত? আচ্ছা, তড়িৎ অনুপাত বাইর করার সূত্রটা কি?
তড়িৎ অনুপাত বাইর করার সূত্রটা চেয়ে যে দেখো, তরল সম্পদ, ভালো করে বুঝো, তরল সম্পদ ভাগ চলতি দায়। এই যে তরল সম্পদ ভাগ চলতি দায়। এবার এই জায়গায় দেখো চলতি দায় দেওয়া আছে কিনা। দেখো চলতি দায় দেওয়া আছে 10 লক্ষ টাকা। চলতি দায় দেওয়া আছে কত? 10 লক্ষ টাকা। আমাদেরকে বাইর করতে হবে তরল সম্পদ। তরল সম্পদ আমরা কিভাবে বাইর করব? চলতি সম্পদের যে টাকাটা দেওয়া আছে ওই টাকা থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব। সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব। তো সমাপনী মজুত পণ্য যদি আমরা বাদ দিয়ে দিই, এই যে দেখো চলতি সম্পদ 24 লক্ষ টাকা। হ্যাঁ, এই যে মজুত পণ্য এটা চলতি সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই 24 লক্ষ থেকে আমরা 2 লক্ষ যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কয় লক্ষ? 22 লক্ষ টাকা। এবার এই 22 লক্ষ টাকাকে 10 লক্ষ টাকা দ্বারা ভাগ করো। 22 লক্ষ টাকাকে 10 লক্ষ টাকা দ্বারা ভাগ করো, তাহলে কত আসে বলো তো? কত আসে বলো? ক্যালকুলেশন করে বলো, তোমরা ক্যালকুলেশন করে বলো। তাহলে কত আসবে? 2.2। এই যে আসবে 2.2, তারপরে অনুপাত 1। তাহলে এই যে দেখো 2.2 অনুপাত 1, 2.2 অনুপাত 1। বলো বুঝতে পারছো কিনা? বলো তো 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 বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। 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 একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা সবাই। কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপরেরটাতে আমরা চলে যাই। দেখো এবার বলছে সেম অঙ্কটাই, দেখো সেম অঙ্কটাই কিন্তু এই জায়গায় বলছে চলতি মূলধনের পরিমাণ কত। রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ড 24। দেখেন চলতি মূলধনের সূত্রটা কি? চলতি মূলধনের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এই অঙ্কে চলতি সম্পদ কিন্তু আছে কত? 24 লক্ষ। কত আছে? 24 লক্ষ। চলতি দায় আছে কত? 10 লক্ষ। তাহলে 24 লক্ষ থেকে 10 লক্ষ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকবে কত? 14 লক্ষ। এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য চলতি মূলধন। এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য চলতি মূলধন। এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি মূলধন। বলেন তো বুঝতে পারছেন কিনা? এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি মূলধন। এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি মূলধন। বলেন বুঝতে পারছেন? এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি মূলধন। এই 14 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি মূলধন। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন। তারপর দেখেন ঋণদাতাগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য কোন অনুপাতটি গুরুত্ব দিয়ে থাকেন? কুমিল্লা বোর্ড 24, সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। কোন অনুপাত? দায় মালিকানা অনুপাত। দেখেন এই জায়গায় বলছে ঋণদাতাগণ, ভালো করে বুঝেন, ঋণদাতাগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য কোন অনুপাতটি গুরুত্ব দিয়ে থাকেন? দায় মালিকানা অনুপাত। বলেন দায় মালিকানা অনুপাতের সূত্রটা কি ছিল? বহির্দায় ভাগ মালিকানা তহবিল। 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 বলেন বুঝতে পারছেন এটা? এবার আসেন তড়িৎ সম্পদ কোনটা? এই যে দেখেন তড়িৎ সম্পদ কোনটা? তড়িৎ সম্পদ মানে হচ্ছে তরল সম্পদ কোনগুলো? কুমিল্লা বোর্ড 24 আসছে। তরল সম্পদ কোনগুলো? তরল সম্পদ এই যে প্রাপ্য হিসাব, এটা তরল সম্পদ। ব্যাংক জমা, এটা তরল সম্পদ। সমাপনী মজুত পণ্য, এটা তরল সম্পদ না। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য কি সম্পদ? চলতি সম্পদ। আমরা জানি যে চলতি সম্পদ থেকে
এই সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা জিনিস বাদ দিলেই কিন্তু তরল সম্পদ পাওয়া যায়। তাহলে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এটা চলতি সম্পদ, কিন্তু এটা তরল সম্পদ না। তাহলে এই জায়গায় যে তিনটা জিনিস দেওয়া আছে, এই তিনটা জিনিসের মধ্যে দুইটা হবে আমাদের জন্য তরল সম্পদ। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 কিন্তু সঠিক, 1 আর 2 কিন্তু সঠিক। বলেন বুঝতে পারছেন কিনা? 1 আর 2 কিন্তু সঠিক। যারা আমরা ক্লাসে আছি সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটাতে এই এমসিকিউ গুলো সমাধান করতে পারলে আপনাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো আপনারা পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনারা যদি মনোযোগ না দেন সেটা তো আমার করার কিছু নেই, আমরা তো আর কিছু করতে পারবো না। আপনারা আছেন রংঢং নিয়ে, তো রংঢং নিয়ে তো আসলে পড়াশোনা হয় না। পড়াশোনার জন্য প্রয়োজন কি? একটু পরিশ্রম করা, মনোযোগ দেওয়া, সেটাতে আসেন। দেখেন, কার্যকরী মূলধন বলতে কি বোঝায়? কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। এই যে দেখেন, কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। তাহলে এটা বাইর করার সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এই যে দেখেন, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কিন্তু আমরা কার্যকরী মূলধন পাই। তাহলে কুমিল্লা বোর্ড 24 এই প্রশ্নটা আসছে। তো এবার আমরা যখন কুমিল্লা বোর্ডের পরীক্ষাটা দিব তখন কেন এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো থাকবে না? অবশ্যই থাকবে, এই রকমেরই থাকবে, হয়তো বা একটু এদিক সেদিক হবে, বাট এগুলো তো থাকবে, তাই না? তাহলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলেই কিন্তু বেশি আর পরিশ্রম করা লাগবে না। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখেন, মোট লাভ অনুপাত দ্বারা কি যাচাই করি আমরা? এই যে দেখেন, মোট লাভ অনুপাত দ্বারা মোট লাভ, নিট লাভ এগুলো দ্বারা মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করা হয়। মুনাফা উপার্জন, যশোর বোর্ড 24 এর কোশ্চেনটা দেখেন, মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করি। আমরা কি যাচাই করি? মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করি। মোট লাভ, নিট লাভ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এইগুলোর মাধ্যমে আমরা কি যাচাই করি? মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করি। প্রতিষ্ঠানের কি যাচাই করি? মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করি। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এই সম্পূর্ণ এমসিকিউ গুলো ব্যাখ্যা সহ, উত্তর সহ আমাদের এই বেসিক অ্যাকাউন্টিং বইটিতে দেওয়া আছে। তো আপনারা যারা বেসিক অ্যাকাউন্টিং বই নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন, তাহলে কিন্তু হবে। আমাদের ওয়েবসাইটে কিন্তু আছে। আর এটা হচ্ছে ফাইনাল সাজেশন ব্যবসা শিক্ষার, যারা 25 পরীক্ষা দেবেন প্রত্যেকটা বিষয় আছে। একদম আপনাদের যে 7টা বিষয়, এই 7টা বিষয় আছে, পরিসংখ্যানও আছে, অর্থনীতির সাজেশনও এটার ভিতরে আছে। আপনি জাস্ট এই বইটার ভিতরে যেই সাজেশনটা আমরা দিছি এটা অনুসরণ করেন, আপনার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। বিশ্বাস না হলে 24 যারা পরীক্ষা দিছিল তাদেরকে জিজ্ঞাসা করেন, যান জিজ্ঞাসা করেন আপনি। এবার দেখেন, প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা জানা যায় যশোর বোর্ড 24। দেখেন, প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা যাচা যায় কার মাধ্যমে? তড়িৎ অনুপাতের মাধ্যমে। তড়িৎ মানে তরল, তড়িৎ অনুপাত, তরল অনুপাত একই কথা। তড়িৎ অনুপাত, তরল অনুপাত, তারল্য অনুপাত, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা এগুলো একই জিনিস। তাহলে এই জায়গায় দেখেন প্রশ্নটা বলছে প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা আমরা কিভাবে জানতে পারি? এই যে তড়িৎ অনুপাতের মাধ্যমে। যশোর বোর্ড 24 আপনাদের এই প্রশ্নটা আসছে। বলেন তো আমরা কি এটা বুঝতে পারছি? বলেন তো আমরা কি এটা বুঝতে পারছি? আমরা যারা ক্লাসে আছি সবাই একটা করে লাইক দিয়ে, শেয়ার দিয়ে জয়েন থাকি ক্লাসটাতে প্লিজ। আমরা সবাই কি এটা বুঝতে পারছি? আমরা সবাই কি এটা বুঝতে পারছি? আমাকে একটু জানাবেন প্লিজ। আমরা সবাই কি এটা বুঝতে পারছি? নিচের কোনটি চলতি সম্পদ? এটা পারে না এমন কোনো মানুষ নাই। যশোর বোর্ড 24 কত সহজ প্রশ্ন আসছে বলেন। আমি জানি যে 100% শিক্ষার্থী এই প্রশ্নটা পারবে, 100% শিক্ষার্থী। আচ্ছা বলেন তো আপনারা, নিচের কোনটি চলতি সম্পদ? নিচের কোনটি চলতি সম্পদ বলেন তো আপনারা বলেন। যশোর বোর্ড 24 আসছে। সুনাম, এটা আমাদের জন্য কি? অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ট্রেডমার্ক, এটা আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ। দালান কোঠা, এটা আমাদের জন্য স্থায়ী সম্পদ। এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। দেনাদার আমাদের জন্য কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে এই জায়গায় বলছি নিচের কোনটি চলতি সম্পদ, তাহলে অবশ্যই দেনাদার হবে। দেখছেন কত সহজ প্রশ্ন আসছে। তো আপনাদের সময় আসবে না এটা কে বলছে? এবার দেখেন যশোর বোর্ড 24
গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন দেখেন, যশোর বোর্ড 24। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের কি? দক্ষতা, রাইট। সচ্ছলতা, রাইট। মুনাফা উপার্জন ক্ষমতা, রাইট। তার মানে এই জায়গায় তিনটাই কিন্তু সঠিক, তাই না? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা যাচাই করি দক্ষতা, সচ্ছলতা, মুনাফা উপার্জন ক্ষমতা। দক্ষতা, সচ্ছলতা, মুনাফা উপার্জন করার ক্ষমতা। তাহলে এই জায়গায়ও তিনটাই সঠিক। যশোর বোর্ড 24 এই জায়গায়ও তিনটা সঠিক হবে। এই জায়গায়ও কি তিনটা সঠিক? বলেন তো বুঝতে পারছি কিনা, বলেন তো বুঝতে পারছি কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা? এখনো সময় আছে, আপনারা চাইলে আমাদের এফআরবি কোর্সটি এনরোল করতে পারেন। হ্যাঁ, মাত্র 1999 টাকা। অগ্নি পরীক্ষা, এই যে দেখেন অগ্নি পরীক্ষা, আহা, এইচএসসি 25 কে অগ্নি পরীক্ষা দিতে হবে, কিন্তু এইচএসসি 25 আপনাদেরকে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে, মনে রাখবেন, মনে রাখবেন। বর্তমানে কিন্তু খাতা দেখা এবং খাতা দেখার নাম্বার একটু কঠিন হবে, প্রশ্নের প্যাটার্ন একটু কঠিন হবে। এইচএসসি 25 আপনি যদি মনে করেন আপনার কোশ্চেনের প্যাটার্ন 22, 23, 24-এর মতন বেশি সহজ করে ফেলবে, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনাদেরটা একটু সহজ করবে, ঠিক আছে, বাট একটু ঘুরিয়ে করবে। তো এই ঘুরিয়েটা করার জন্য অনেক শিক্ষার্থীরা ধরতে পারবেন না। তো এই জন্য একটু সতর্ক থাকুন, একটু সতর্ক থাকুন। অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত? 1:1। অগ্নি পরীক্ষা মানে কি? তরল অনুপাত, তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত। তাহলে তার আদর্শ মান হচ্ছে 1:1। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি দায় থাকে, তার বিপরীতে 1 টাকা চলতি বা তরল সম্পদ থাকতে হবে, তরল সম্পদ। হ্যাঁ, বলেন বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? আমরা সবাই ক্লাস থেকে বিরত আছি, কারণ ক্লাস করে কি লাভ বলেন? দেখেন, মুনাফা অর্জন ক্ষমতা বা মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করার অনুপাত কোনটি? চট্টগ্রাম বোর্ড 24 আসছে। এই যে দেখেন নিট মুনাফার অনুপাত, এই যে নিট মুনাফার অনুপাত, এটার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করা হয়। নিট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত, এটার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা উপার্জন ক্ষমতা আমরা যাচাই করি। হ্যাঁ, নিট মুনাফার অনুপাত। এই জায়গায় কি বলছে দেখেন, মুনাফা উপার্জন ক্ষমতা, মুনাফা উপার্জন ক্ষমতা, মুনাফা উপার্জন ক্ষমতা আমরা কিভাবে যাচাই করি? যারা ক্লাসে আছেন অবশ্যই একটু জানিয়ে দিবেন যে আপনি আছেন কিনা। দেখেন এই যে নিট মুনাফা অনুপাত, নিট মুনাফার অনুপাত, মোট মুনাফার অনুপাত, এটা হচ্ছে মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করার অনুপাত। এবার দেখেন, এটাও চট্টগ্রাম বোর্ড 24-এর একটা প্রশ্ন। মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী ঋণের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। তাহলে মালিকানা তহবিল, এই যে দেখেন মালিকানা তহবিল, এই মালিকানা তহবিলের সাথে আমি যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা বিনিয়োজিত মূলধন পাবো। দেখেন, বিনিয়োজিত মূলধন বাইর করার সূত্র দুইটা আমি পড়েছিলাম। আমি বিনিয়োজিত মূলধন বাইর করার সূত্র দুইটা পড়েছিলাম। একটা হচ্ছে এই যে দেখেন, প্রথম সূত্রটা হচ্ছে এটা, মোট সম্পদ, ভালো করে বুঝেন, মোট সম্পদ মাইনাস চলতি দায়, মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এই যে দেখেন, এইভাবেও কিন্তু বিনিয়োজিত মূলধন বাইর করা যায়, এটা খুবই সহজ। এইভাবে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ, আমরা বিনিয়োজিত মূলধনটা এইভাবে বাহির করতে পারি। এটা বাদেও যদি প্রশ্নে মোট সম্পদ দেওয়া না থাকে, তাহলে আমরা বিনিয়োজিত মূলধনটা বাইর করব এই যে মালিকানা তহবিল, এই যে মালিকানা তহবিল, তার সাথে আমরা যোগ করব দীর্ঘমেয়াদী দায়। তাহলে এই জায়গায় প্রশ্নটা এটাই বলছে, মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী ঋণ, ঋণ মানে কিন্তু দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা কোন জিনিসটা পাবো? এই দুইটা যোগ করলে আমরা পাবো বিনিয়োজিত মূলধন। আমরা কি পাবো? বিনিয়োজিত মূলধন। তাহলে এই যে মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী ঋণের সমষ্টি, সমষ্টি মানে কিন্তু যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে কি? বিনিয়োজিত মূলধন। এই দুইটার যোগফল মানে কি? বিনিয়োজিত মূলধন। এই দুইটার যোগফল মানে কি? বিনিয়োজিত মূলধন। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে বিনিয়োজিত মূলধন আমরা দুইভাবে বাইর করতে পারি, মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ, এটা একটা, তারপরে মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়, এটা একটা। তো এই জায়গায় কিন্তু এটাই বলছে, মালিকানা তহবিলের সাথে আমরা যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করি, তাহলে আমরা কি পাবো? বিনিয়োজিত মূলধন পাবো। বলেন আমরা কি বুঝতে পারছি এটা?
আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি এটা বুঝতে পারছি? আমাকে একটু জানাবেন, আমরা সবাই কি এটা বুঝতে পারছি? তারল্য অনুপাত বলতে কি বোঝায়? তারল্য অনুপাত কোনগুলো? এই যে তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা, চলতি অনুপাত, তিনটাই। হ্যাঁ, এই যে দেখেন তারল্য অনুপাত বলতে কি বোঝায়? তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত এবং চলতি অনুপাত, তিনটাই। মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? মজুদ আবর্তন অনুপাত হচ্ছে সচ্ছলতার অনুপাত। মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? হ্যাঁ, এই যে দেখেন মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, এই জায়গায় দেখেন বলা আছে মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? দেখেন চট্টগ্রাম 24 পরিচালন ক্ষমতা। মজুদ আবর্তন অনুপাত, এই যে দেখেন মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? পরিচালন ক্ষমতা, দক্ষতা, পরিচালন দক্ষতা। হ্যাঁ, পরিচালন দক্ষতা, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 24 আসছে। কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 24। কোনটি চলতি সম্পদ নয়? আমরা সবাই এটা পারবো। কোনটি চলতি সম্পদ নয়? এই যে দেখেন বিনিয়োগ, বিনিয়োগ এটা কিন্তু আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। বিনিয়োগ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। বিনিয়োগ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। বিনিয়োগ এটা আমাদের জন্য কি সম্পদ? দীর্ঘমেয়াদী সম্পদ। বিনিয়োগ এটা আমাদের জন্য কি সম্পদ? দীর্ঘমেয়াদী সম্পদ। এই যে দেখেন বিনিয়োগ এটা আমাদের জন্য কি সম্পদ? দীর্ঘমেয়াদী সম্পদ। বরিশাল বোর্ড 24 এর কোশ্চেনটা আমরা দেখি। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। তাহলে চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। পরিচালন আয় অনুপাত কোনটা? বরিশাল বোর্ড 24। বরিশাল বোর্ড 24, এই যে দেখেন পরিচালন আয় অনুপাত কোনটা? এই যে দেখেন পরিচালন আয় অনুপাত হচ্ছে পরিচালন মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। এই যে পরিচালন মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। পরিচালন আয় অনুপাতের সূত্রটা কি? পরিচালন মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। কার্যকরী মূলধনের সূত্র কোনটি? একটু আগে কিন্তু আমরা এটা পড়ছি। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। তো কার্যকরী মূলধন বা চলতি মূলধন আমরা কিভাবে বের করি? চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা বাদ দিই। চলতি সম্পদ থেকে চলতি দায় কিন্তু আমরা বাদ দিই, তাই না? চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। বলেন তো বুঝতে পারছেন কিনা? চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। এবার দেখেন একটা ম্যাথ আসছে, আমরা এই ম্যাথটা এখন সমাধান করব। কেমন? একটু সবাই খেয়াল করবেন। দেখেন কি বলছি, চলতি মূলধন 6 লক্ষ টাকা, চলতি সম্পদ 15 লক্ষ টাকা হলে চলতি দায় কত? দেখেন এই জায়গায় চলতি সম্পদের টাকা দেওয়া আছে আর চলতি দায় বাইর করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন চলতি সম্পদ 15 লক্ষ টাকা, তাহলে আমরা চলতি সম্পদ যে 15 লক্ষ টাকা, এই চলতি সম্পদ থেকে আমরা চলতি মূলধনের টাকাটা বিয়োগ করে দিব। এই যে চলতি মূলধনের টাকাটা আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকবে? আমাদের থাকবে 9 লক্ষ। তাহলে এই 9 লক্ষ হচ্ছে আমাদের জন্য কি? চলতি দায়। এই 9 লক্ষ হচ্ছে আমাদের জন্য কি? চলতি দায়। এই 9 লক্ষ হচ্ছে আমাদের জন্য চলতি দায়। বলেন তো বুঝতে পারছেন কিনা? চলতি মূলধন 6 লক্ষ টাকা, চলতি সম্পদ 15 লক্ষ টাকা, তাহলে চলতি দায় কত? চলতি দায় হচ্ছে 9 লক্ষ টাকা। কিভাবে বের করলাম? চলতি সম্পদ থেকে আমরা চলতি মূলধনের টাকাটা বিয়োগ করে দিছি। চলতি সম্পদ থেকে আমরা চলতি মূলধনের টাকাটা বিয়োগ করে দিছি। বিয়োগ করার পর যেটা আছে ওইটাই কিন্তু আমাদের জন্য চলতি দায়। বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। বুঝতে পারছেন কি? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু কি বলা যাবে আমরা সবাই কি বুঝতে পারছি এটা? বলেন তো আমরা সবাই কি বুঝতে পারছি? এবার দেখেন এটা আমরা কিভাবে বের করব। দেখেন বলছে চলতি দায় 72,000 টাকা, চলতি অনুপাত 3:1, তাহলে চলতি সম্পদ কত? তাহলে দেখেন এই যে চলতি দায় তো 72,000 টাকা, তাহলে আমরা এই জায়গায় লিখবো 72,000 টাকা।
ওকে, এবার আমাদেরকে বাইর করতে বলছে কি চলতি সম্পদ। এটার মধ্যে চলতি সম্পদ কোনটা? এই যে 3 মানে চলতি সম্পদ, আর 1 মানে কিন্তু চলতি দায়। তো যেটা বাহির করতে বলছে এটা দ্বারা আমরা গুণ দিব, আর যেটা টাকা দেওয়া আছে ওইটা দ্বারা ভাগ করব। টাকা দেওয়া আছে চলতি দায়ের, আর এই জায়গায় চলতি দায়ের মান কত? 1, তাহলে আমরা 1 দ্বারা ভাগ করব। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে বলেন? ক্যালকুলেশন করলে কত আসে? অর্থাৎ 72,000কে আমরা 3 দ্বারা গুণ করব, 1 দ্বারা ভাগ করব, তাহলে 2,16,000 টাকা। তাহলে উত্তর হবে কত? 2,16,000 টাকা আমার জন্য চলতি সম্পদ। 2,16,000 টাকা আমার জন্য চলতি সম্পদ। অর্থাৎ যেটার মান দেওয়া আছে, যেটার মান দেওয়া আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে। মান কার? এই যে চলতি দায়ের। তো এই জায়গায় চলতি দায় কত? 1, আর চলতি সম্পদ কত? 3। বাহির করতে বলছে কি চলতি সম্পদ, এই জন্য আমরা 3 দ্বারা গুণ করব। যেটা বাহির করতে বলছে ওইটা দ্বারা গুণ করব, যেটার মান দেওয়া আছে ওইটা দ্বারা ভাগ করব, তাহলেই কিন্তু আমি রেজাল্টটা পেয়ে যাব। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বিনিয়োজিত মূলধন সিলেট বোর্ড 24-এ আসছে এটা। দেখো বিনিয়োজিত মূলধন হলো কোনটা? বিনিয়োজিত মূলধন কিভাবে আমরা বাইর করি? মোট সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করি। সঠিক আছে। মোট সম্পদ দীর্ঘমেয়াদী দায় না, দীর্ঘমেয়াদী দায় আসবে কেন এই জায়গায়? মোট সম্পদ আর দীর্ঘমেয়াদী দায় না। মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অবাস্তব সম্পদ। অবাস্তব সম্পদ মানে কি? অলিক সম্পদ। তাহলে 1 আর 3 সঠিক। 1 আর 3 কিন্তু সঠিক এই জায়গায়। 1 আর 3 কিন্তু সঠিক। বলো বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছেন? চলতি সম্পদের অন্তর্ভুক্ত দফা কোনগুলো? এটার ভিতরে চলতি সম্পদ, মজুদ পণ্য চলতি সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব এটাও চলতি সম্পদ। তাহলে এই জায়গায় কিন্তু তিনটাই চলতি সম্পদ। এবার দেখেন সিলেট বোর্ড 24-এর আমরা এই প্রশ্নটা সমাধান করব। রয়্যাল ট্রেডার্স কোম্পানি 31শে ডিসেম্বর 2023 সালের মোট সম্পদ 20 লক্ষ টাকা মধ্যে স্থায়ী সম্পদ হচ্ছে 15 লক্ষ টাকা। মোট সম্পদ হচ্ছে 20 লক্ষ, এর ভিতরে স্থায়ী সম্পদ 15 লক্ষ। মোট বহির্দায় হচ্ছে 5 লক্ষ টাকা। উক্ত প্রতিষ্ঠানের দায় ও সম্পদের অনুপাত কত? দায় এবং সম্পদের অনুপাত কত? তাহলে দায় এবং সম্পদের অনুপাত বাইর করতে গেলে সূত্রটা হচ্ছে বহির্দায় ভাগ মোট সম্পদ। বহির্দায় ভাগ মোট সম্পদ। তাহলে বহির্দায় হচ্ছে কত? 5 লাখ, আর মোট সম্পদ কত? 20 লাখ। এবার তুমি এই 5 লক্ষকে 20 লক্ষ দ্বারা ভাগ করো, এই 5 লক্ষকে 20 লক্ষ দ্বারা ভাগ করো, তাহলে আসবে কি 0.25 অনুপাত 1। এই যে দেখো 0.25 অনুপাত 1, 0.25 অনুপাত 1। এই যে দেখো আগে সূত্রটা দেখো, এই জায়গায় বলছে কি দায় সম্পত্তির অনুপাত কত? তাহলে দায় সম্পত্তির অনুপাত হচ্ছে বহির্দায় ভাগ মোট সম্পদ। বহির্দায় ভাগ মোট সম্পদ। তো বহির্দায় মানে কত? এই যে 5 লক্ষ টাকা। বহির্দায় মানে হচ্ছে মোট দায়। বহির্দায় মানে হচ্ছে মোট দায়। বহির্দায় মানে কি? মোট দায়। তো লিখলাম বহির্দায়। মোট সম্পদ কত? এই যে দেখো 20 লক্ষ টাকা মোট সম্পদ। তাহলে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কিন্তু উত্তর। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এই প্রশ্নটা কি বুঝতে পারছো? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। এই প্রশ্নটাতে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। এই প্রশ্নটাতে কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। মাইশা কমেন্ট করছে এটা এ হবে, তামান্না কমেন্ট করছে এ হবে, সুবর্ণ আক্তার, রাফি ইসলাম তোমরা কমেন্ট করে জানিয়েছো যে এটা বুঝতে পারছো তোমরা। এবার আসো আমরা আরেকটা প্রশ্ন পড়বো এই জায়গায়। দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24-এর। একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি 7 লক্ষ টাকা, কার্যকরী মূলধন 3 লক্ষ টাকা,
চলতি দায় 2 লক্ষ টাকা, প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ কত? তাহলে আমরা এই যে দেখো স্থায়ী সম্পদ এটা লিখব, তার সাথে কার্যকরী মূলধন এটা যোগ করব। কত? কার্যকরী মূলধন হচ্ছে 3 লাখ, চলতি দায় 2 লাখ। তাহলে আমরা সবগুলো যদি যোগ করে দেই, দিলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ, মোট সম্পদের পরিমাণ। এটাই হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ, এটাই হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। এই যে দেখেন, দিনাজপুর বোর্ড 24, একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি 7 লক্ষ টাকা, কার্যকরী মূলধন 3 লক্ষ টাকা, চলতি দায় 2 লক্ষ টাকা। তাহলে প্রতিষ্ঠানটির মোট সম্পত্তির পরিমাণ কত? 12 লক্ষ টাকা। যে একজন প্রশ্ন করছে, জি না স্যার বুঝি না। তো আপনি কোন জিনিসটা বুঝেন না প্লিজ আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। লিজা, আপনি প্রশ্ন করছেন জি না স্যার বুঝি না, যে আপনি কোনটা বুঝেন নাই? এটা বুঝেন নাই নাকি কোনটা বুঝেন নাই? একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোনটা বুঝেন নাই। দেখেন এই জায়গায় বলছে অগ্রিম খরচ একটি, দিনাজপুর বোর্ড 24 আসছে। অগ্রিম খরচ একটি কি? অগ্রিম খরচ একটি চলতি সম্পদ। অগ্রিম খরচ একটি চলতি সম্পদ এবং এটা তড়িৎ সম্পদও হয়। তাহলে অগ্রিম খরচ, সরি অগ্রিম খরচ কিন্তু তড়িৎ সম্পদ না। অগ্রিম খরচ এটা তড়িৎ সম্পদ না, কারণ আমরা তড়িৎ সম্পদ বাইর করার সময় অগ্রিম খরচ কিন্তু বিয়োগ করি চলতি সম্পদের টাকা থেকে। তাহলে এটা হচ্ছে অগ্রিম খরচ একটি কি? চলতি সম্পদ। অগ্রিম খরচ একটি কি? চলতি সম্পদ। অগ্রিম খরচ একটি কি? চলতি সম্পদ। তারল্য অনুপাত দ্বারা পরিমাপ করা হয়, দিনাজপুর বোর্ড 24। দেখেন তারল্য অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয়? চলতি দায় পরিশোধ ক্ষমতা, চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। তারল্য অনুপাত দ্বারা পরিমাপ করা হয়, তারল্য অনুপাত দ্বারা পরিমাপ করা হয়, তারল্য অনুপাত দ্বারা পরিমাপ করা হয় চলতি দায় পরিশোধ ক্ষমতা, চলতি দায় পরিশোধ ক্ষমতা। এটা বুঝেন নাই? এটা বাহির করতে বলছে মোট সম্পদ। এই যে দেখেন আমাদেরকে মোট সম্পদের পরিমাণ বাহির করতে বলছে। তাহলে আমরা এই যে এটা স্থায়ী সম্পদ এবং কার্যকরী মূলধন এবং হচ্ছে আমরা এই চলতি দায়, এই তিনটা আমরা কি করে দিব? যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। সর্বাধিক তরল সম্পদ কোনটি? দিনাজপুর বোর্ড 24, সেটা হচ্ছে হাতে নগদ। সর্বাধিক তরল সম্পদ কোনটি? সর্বাধিক তরল সম্পদ কোনটি? দেখেন সর্বাধিক তরল সম্পদ কোনটি? সেটা হচ্ছে হাতে নগদ, মানে নগদ তহবিল, নগদ তহবিল। এই যে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে কোনটি? নগদ তহবিল। সর্বাধিক তরল সম্পদ কোনটি? নগদ তহবিল বা হাতে নগদ। সর্বাধিক তরল সম্পদ কোনটি? হ্যাঁ, সর্বাধিক তরল সম্পদ কোনটি? নগদ বা হাতে নগদ বা নগদ তহবিল। দেখেন এবিসি ব্যাংক একটি চলমান ব্যবসাকে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, মানে দীর্ঘমেয়াদী ঋণ দিবে। এক্ষেত্রে তারা কোন অনুপাতটি সর্বাপেক্ষা বেশি বিবেচ্য হওয়া উচিত? সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। কারণ দায় মালিকানা অনুপাতের সূত্রটা হচ্ছে বহির্দায় ভাগ মালিকানা তহবিল, বহির্দায় ভাগ মালিকানা তহবিল। বহির্দায় ভাগ মালিকানা তহবিল, বহির্দায় ভাগ মালিকানা তহবিল, তাই না? আচ্ছা, এরপরে আসো চলতি সম্পদ থেকে আমরা যদি মজুত পণ্য বিয়োগ করি। দেখো চলতি সম্পদ থেকে আমরা মজুত পণ্য যদি বিয়োগ করি এবং অগ্রিম খরচ যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাই? আমরা তরল সম্পদ পাই। কারণ চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বিয়োগ করলে আমরা কি পাই? আমরা তরল সম্পদ পাই। কি পাই? আমরা তরল সম্পদ পাই। দেখো এটা কিভাবে বাইর করবা? কার্যকরী মূলধন, এটা ময়মনসিংহ বোর্ড 24 আসছে। দেখো কার্যকরী মূলধন 86,000 টাকা, চলতি অনুপাত 5:3।
তাহলে চলতি সম্পদ কত? আচ্ছা, টাকাটা দেওয়া আছে কার? কার্যকরী মূলধনের। আর অনুপাতটা দেওয়া আছে কার? চলতি অনুপাত। তাহলে আমাকে কার্যকরী মূলধনের মানটা বাহির করতে হবে। এই যে দেখো, আমরা কার্যকরী মূলধন কিভাবে বাইর করি? কার্যকরী মূলধন আমরা বাইর করি চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টা বিয়োগ করি। তাহলে এই জায়গায় দেখো, চলতি সম্পদ 5 আর চলতি দায় হচ্ছে 3, তাহলে কার্যকরী মূলধনের মান কত? 2। এবার আসো, এই যে 86,000 টাকা, এটা হচ্ছে কার্যকরী মূলধন। আচ্ছা, লিখলাম এটা। এবার বাহির করতে বলছে কি? চলতি সম্পদ। তো চলতি সম্পদ মানে কত? 5। যেটা বাহির করতে বলবে ওটা দ্বারা গুণ করব। আর টাকাটা দেওয়া কার? কার্যকরী মূলধন। তাহলে কার্যকরী মূলধনের মানটা দ্বারা ভাগ করব। কার্যকরী মূলধন মানে কত? 2। তাহলে 2 দ্বারা ভাগ করেন। ভাগ করলে কত আসে? এই যে দেখেন, 86,000, এটাকে আমরা গুণ দিব 5 দ্বারা, ভাগ দিব 2 দ্বারা, তাহলে আসবে 2,15,000 টাকা। তাহলে আসবে 2,15,000 টাকা। তাহলে আসবে কি? 2,15,000 টাকা। কত আসবে? 2,15,000 টাকা। এই যে দেখেন, কার্যকরী মূলধন 86,000 টাকা, কিন্তু কার্যকরী মূলধনে কোনো মান কিন্তু দেওয়া ছিল না, আমরা বাইর করে নিছি। কিভাবে? এই যে 5 থেকে 3 আমরা বাদ দিছি। কেন? 5 হচ্ছে সম্পদ, 3 হচ্ছে দায়। এবার সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাই? কার্যকরী মূলধন পাই। এই জন্য কার্যকরী মূলধনটাকে দিয়ে আমরা ভাগ করছি। দেখেন, বুঝতে পারছেন কিনা? এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? একটু জানাবেন। এটা কি বুঝতে পারছেন? একটু জানাবেন প্লিজ। এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? ময়মনসিংহ বোর্ড 24-এর প্রশ্নটা কি বুঝতে পারছেন? ময়মনসিংহ বোর্ড 24-এর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। ময়মনসিংহ বোর্ড 24-এর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে কোনটা? বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি। এই যে শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি, এই দুইটা, শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি। বিনিয়োজিত মূলধন নির্ণয়ে বিনিয়োজিত মূলধন, দেখেন, বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে কি কি? শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি। 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 বিনিয়োজিত মূলধনের সূত্রটা কি? বিনিয়োজিত মূলধনের সূত্রটা কি? দেখেন, এই জায়গায় বলছে বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনের সূত্রটা কি? নিট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। এবার বিনিয়োজিত মূলধন কিন্তু আমরা দুইভাবে বাইর করি। একটা হচ্ছে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করি, আর এই দুইটাই হচ্ছে মালিকানা তহবিল। শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি। শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি। এবার আমরা 23 সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। দেখেন, অনুপাত বিশ্লেষণ কি? যশোর বোর্ড 23। অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণ হচ্ছে লেনদেনের সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ। লেনদেনের সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ। লেনদেনের সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ। এই যে দেখেন, অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণ হচ্ছে লেনদেনের সংখ্যাত্মক সম্পর্কের বিশ্লেষণ। এটাই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। কেমন? তাহলে এই যে দেখেন, তাহলে এই জায়গায় হবে কোনটা? 2 নম্বরটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই জায়গায় কোনটা হবে? 2 নম্বর খ। তারপরে আসেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? নগদ উদ্বৃত্ত। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? নগদ উদ্বৃত্ত। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ। নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ। এই যে দেখেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ। চলতি অনুপাতের আদর্শ মান কত? চলতি অনুপাতের আদর্শ মান 2:1। দেখেন, এটা কিন্তু 23ও আসছে, 24ও কিন্তু এই প্রশ্নটাই আসছে। চলতি অনুপাতের আদর্শ মান কত? চলতি অনুপাতের আদর্শ মান 2:1। তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? ঢাকা বোর্ড 23 আসছে। দেখেন, তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা, তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট অনুপাতের মাধ্যমে। অ্যাসিড টেস্ট অনুপাতের মাধ্যমে। কোন অনুপাতের মাধ্যমে? অ্যাসিড টেস্ট অনুপাতের মাধ্যমে।
এই যে দেখেন, তাৎক্ষণিক দায় বা স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? অ্যাসিড টেস্ট অনুপাতের মাধ্যমে। দেখেন সেম প্রশ্নটাই আবার ডাবল উঠে গেছে। আচ্ছা, তারল্য বাড়াতে গেলে দেখেন এই প্রশ্নটা একটু খেয়াল করেন, কুমিল্লা বোর্ড 23 আসছে। দেখেন কুমিল্লা বোর্ড 23 এটা, তারল্য বাড়াতে গেলে ব্যবসায়ের কোনটি ঘটবে? তারল্য যদি আমি বাড়াতে চাই তাহলে মুনাফা উপার্জন ক্ষমতা হ্রাস পাবে। অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠানে নগদ অর্থ রাখতে চাই বেশি, তাহলে আমার বিনিয়োগ কিন্তু কমে যাবে। আর বিনিয়োগ যদি কমে যায় তাহলে আমার মুনাফা অবশ্যই কমে যাবে। তাহলে এই যে দেখেন, মুনাফা উপার্জন ক্ষমতাটা হ্রাস পাবে, মানে মুনাফা অর্জন ক্ষমতা আমার কি পেয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। এবার দেখেন ঢাকা বোর্ড 23 আরেকটা প্রশ্ন, জনাব খানের কারবারের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ সমান। দৈনন্দিন কারবার পরিচালনা করার জন্য তার কোন ধরনের খরচ, তার কোন ধরনের সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন? কোন ধরনের সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন? সেটা হচ্ছে চলতি সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন। দেখেন এই জায়গায় বলছে জনাব খানের প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং চলতি দায় দুইটা কি সমান। এখন দুইটা যে সমান, এখন ওই প্রতিষ্ঠানের দৈনন্দিন যে ব্যয়গুলো আছে ওই খরচগুলো মিটানোর জন্য ওই প্রতিষ্ঠানকে কোন সম্পদটা বৃদ্ধি করা প্রয়োজন? সেটা হচ্ছে চলতি সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন। কোন সম্পদ? চলতি সম্পদটা বৃদ্ধি করা প্রয়োজন। বুঝতে পারছেন? বলেন তো বুঝতে পারছেন কিনা এটা? চট্টগ্রাম বোর্ড 23, চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম খরচ এই দুইটা যদি বিয়োগ করি, এই জায়গায় প্লাস দিছে কারণ এই জায়গায় ব্র্যাকেটের কারণে কিন্তু ভিতরে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে এই জায়গায় মাইনাস থাকবে, এই জায়গায় মাইনাস থাকবে, তাই তো? অর্থাৎ ঘুরে ফিরে একই কথা, চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? তরল সম্পদ পাবো বা তড়িৎ সম্পদ পাবো। কি পাবো? তরল সম্পদ পাবো বা তড়িৎ সম্পদ পাবো। কেমন? তরল সম্পদ পাবো বা তড়িৎ সম্পদ কিন্তু পাবো। দেখেন একটা অঙ্ক, আদিয়ান ট্রেডার্স এর নগদ তহবিল 15,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, বকেয়া খরচ 7,500 টাকা, প্রাপ্য আয় 8,000 টাকা, প্রদেয় নোট 10,000 টাকা, প্রাপ্য নোট 5,000 টাকা, মজুদ পণ্য 25,000 টাকা, চলতি অনুপাত কত? তাহলে চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ হচ্ছে কি? চলতি দায়। তাহলে সম্পদগুলো কি কি আছে একটু যোগ করে নাও তোমরা। সম্পদগুলো কি কি আছে যোগ করো। এই যে নগদ তহবিল 15,000 লিখলাম আমরা, নগদ তহবিল 15,000, তারপরে প্রাপ্য হিসাব 25,000 যোগ করলাম, প্রাপ্য হিসাব 25,000, তারপরে দেখো প্রাপ্য আয় 8,000 এটাও চলতি সম্পদ, তারপরে তার সাথে আমরা যোগ করব প্রাপ্য নোট 5,000 যোগ করলাম, তারপরে আমরা তার সাথে যোগ করব মজুদ পণ্য 25,000, তাহলে আমাদের দাঁড়াবে কত? 78,000 টাকা। টাকা। দেখো তো ঠিক আছে কিনা? তাহলে এই যে 15,000 আর 25,000 নাকি 40,000, তারপরে এই জায়গায় 8,000 48,000, তারপরে এই জায়গায় আছে 5,000, এগুলো হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এবার তার থেকে আমরা বাদ যোগ করব, মানে ভাগ করব কি দ্বারা? চলতি দায় দ্বারা। চলতি দায়টা বাইর করে নেই। বকেয়া করো 7,500, প্রদেয় নোট 10,000, তাহলে 17,500। তাহলে 78,000 কে আমরা ভাগ করব 17,500 দ্বারা, তাই তো? যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যেটা আসবে, এই যে দেখো আমাদের মান আসবে 4.451। তো এটা তো এই জায়গায় দেওয়া নাই। দেখেন এটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই। দেখেন ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখেন ঠিক আছে কিনা। এই যে আমাদের চলতি দায় কিন্তু দুইটা, একটা হচ্ছে প্রদেয় নোট আর একটা হচ্ছে বকেয়া খরচ 17,500। তাহলে আমরা 78,000 কে ভাগ করব 17,500 দ্বারা, তাহলে ভাগ করলে যেটা আসবে ওই মানটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই, ওই মানটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই, ঠিক আছে? ওই মানটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই, অপশনটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই। হ্যাঁ, অপশনটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই। তাহলে উত্তরটা যেটা আসবে সেটা আমরা এই জায়গায় দিয়ে দিব।
এই জায়গায় যেটা দেওয়া আছে এটার সাথে কিন্তু এই জায়গায় মিলতেছে না। দেখো তাহলে এই জায়গায় যেটা দেওয়া আছে এটার সাথে এটা কিন্তু মিলতেছে না, একটু খেয়াল করবা। এবার দেখো, এবার প্রশ্নটা কি বলছে যে চলতি মূলধন কত। তো চলতি মূলধন আমরা কিভাবে বাইর করব? এই যে দেখো, চলতি মূলধন আমরা বাইর করব চলতি সম্পদ থেকে। চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বা বিয়োগ করব। তাহলে চলতি সম্পদ হচ্ছে কত? ৭৮,০০০ টাকা। আর চলতি দায় কত? ১৭,৫০০। এবার ৭৮,০০০ টাকা থেকে আমরা ১৭,৫০০ টাকা বিয়োগ করি নাকি? তো বিয়োগ করলে কত আসবে? ৬০,৫০০ আসবে। কত আসবে? ৬০,৫০০। দেখেন বুঝতে পারছেন কিনা? আমরা দেখি তো আরেকবার যোগ করে আমরা কি চলতি সম্পদের টাকাটা ভুল করছি কিনা। দেখেন ১৫,০০০ আর ২৫,০০০ যোগ করে ফেলেন। তারপরে প্রাপ্য আয় কত? ৮,০০০ যোগ করেন, তার সাথে ৮,০০০ যোগ করলে কত হয় একটু জানাবেন। প্রাপ্য নোট ৫,০০০, ৭৮,০০০ টাকা। তাহলে দেখেন এটাও কিন্তু এই জায়গায় অপশনে নাই, ৬০,৫০০। দেখছেন এটাও কিন্তু এই জায়গায় অপশনে নাই, ৬০,৫০০। এটাও কিন্তু এই জায়গায় অপশনে নাই, তার মানে এই জায়গায় কিন্তু ভুল আছে। হ্যাঁ, তার মানে এটাও কিন্তু অপশনে নাই। তাহলে কত হবে? ৬০,৫০০। ৬০,৫০০। বলেন তো এটা কি বুঝতে পারছেন? নাই, এটাও নাই। তার মানে এই যে দেখেন এটার সাথে মিলে, তার মানে এটা হয়তো যদি এই জায়গায় অপশনটা সঠিক দিত আর কি, তাহলে উত্তরটা হবে কত? ৬০,৫০০। আচ্ছা যাক, এরপরেরটা আসেন। ব্যবসার মোট সম্পদ ১০ লক্ষ টাকা। মোট সম্পদের ৪০% চলতি সম্পদ। মোট সম্পদের ৪০% হচ্ছে চলতি সম্পদ এবং দায় হচ্ছে কত? ১ লক্ষ টাকা। মালিকানা সত্ত্বের পরিমাণ ৫ লক্ষ টাকা হলে চলতি অনুপাত কত? তাহলে চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। তো চলতি সম্পদ কত? মোট সম্পদের ৪০%। তাহলে ১০ লক্ষের ৪০% মানে কত? ৪ লক্ষ। আচ্ছা, তারপরে চলতি দায় কত? এই যে দেখেন চলতি দায় হচ্ছে ১ লক্ষ টাকা। এই যে চলতি দায় কত? ১ লক্ষ টাকা। তো ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কত আসবে? ৪:১ হবে। তার মানে এটা হবে এটা। বলেন এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? কোনটি উপার্জন অনুপাত? ময়মনসিংহ বোর্ড ২৩। দেখেন কোনটি উপার্জন অনুপাত? কোনটি উপার্জন অনুপাত? এই যে দেখেন পরিচালন মুনাফার অনুপাত। এই যে পরিচালন মুনাফার অনুপাত, পরিচালন মুনাফার অনুপাত। কোনটি উপার্জন অনুপাত? পরিচালন মুনাফার অনুপাত। কোনটি উপার্জন অনুপাত? পরিচালন মুনাফার অনুপাত। বলেন তো বুঝতে পারছেন কিনা? কোনটি উপার্জন অনুপাত? পরিচালন মুনাফার অনুপাত। কোনটি উপার্জন অনুপাত? পরিচালন মুনাফার অনুপাত বা নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত যদি থাকতো তাহলে আমরা সেটাও নিতাম, কিন্তু এই জায়গায় দেওয়া নেই। ক্লাসে আছেন আপনারা? দেখি কারা কারা ক্লাসে আছেন, একটু জানিয়ে দিবেন। যারা ক্লাসে আছেন লাইক দিয়ে জানিয়ে দিবেন যে আপনি ক্লাসে আছেন। নিট মুনাফার অনুপাতের আদর্শ মান বরিশাল বোর্ড ২৩ আসছে। নিট মুনাফা এই যে দেখেন ৫ থেকে ১০%। নিট মুনাফা অনুপাতের আদর্শ মান কত? ৫ থেকে ১০%। নিট মুনাফা অনুপাতের আদর্শ মান কত? ৫ থেকে ১০%। নিট মুনাফার অনুপাতের আদর্শ মান কত? ৫ থেকে ১০%। ৫ থেকে কয় পার্সেন্ট? ১০%। এই যে দেখেন নিট মুনাফার অনুপাতের আদর্শ মান হলো কত? ৫ থেকে ১০%। নিট মুনাফার অনুপাতের আদর্শ মান হলো কত? ৫ থেকে ১০%। কত? ৫ থেকে ১০%। না না ১০ থেকে ১৫ না, কিন্তু ১০ থেকে ১৫ না, এটা হবে ৫ থেকে ১০। এটা হবে কত? ৫ থেকে ১০। আগেরটা কি বুঝাবো? এই যে আগেরটা তো পরিচালন মুনাফা অনুপাত। এই যে কোনটি উপার্জন অনুপাত? পরিচালন মুনাফা অনুপাত। জি আগেরটা বুঝাইলাম তো। মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় কি? রাজশাহী বোর্ড ২৩। রাজশাহী বোর্ড ২৩, ওই যে তোমাদের রিয়াদ স্যারের এলাকার প্রশ্ন।
মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় কোনটি? মুনাফা উপার্জন ক্ষমতা। কোনটি যাচাই করা হয়? মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করা হয়। কোনটি যাচাই করা হয়? মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করা হয়। কোনটি যাচাই করা হয়? মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করা হয়। পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত? 15 থেকে 18%। পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত? 15 থেকে 18%। 15 থেকে 18%। পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত? 15 থেকে 18%। বিনিয়োজিত মূলধন, এটা ভাই বিনিয়োজিত মূলধনটা তো বুঝাইলাম। এই যে দেখো, পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত? সিলেট বোর্ড 23 আসছে এটা। 15 থেকে 18%। 15 থেকে 18%। একটি কোম্পানির সাথে প্রতিযোগী কোম্পানির আর্থিক তথ্যের তুলনাকে বলা হয় আন্তঃকোম্পানি। কি বলা হয়? আন্তঃকোম্পানি। কি বলা হয়? আন্তঃকোম্পানি বলা হয়। কি বলা হয়? আন্তঃকোম্পানি বলা হয়। মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? মজুদ আবর্তন অনুপাতের দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? দেখেন, মজুদ আবর্তন অনুপাতের দ্বারা দক্ষতা। মজুদ আবর্তন অনুপাতের দ্বারা কি যাচাই করা হয়? দক্ষতা যাচাই করা হয়। মজুদ আবর্তন অনুপাতের দ্বারা কি যাচাই করা হয়? দক্ষতা যাচাই করা হয়। মজুদ আবর্তন অনুপাতের দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? স্যার, দিনাজপুর বোর্ডগুলো আবার বুঝিয়ে দিলে ভালো হবে। কেন দিনাজপুর বোর্ডটা আবার কেন বুঝিয়ে দিব ভাই? কোনটা? আপনি কি লেটে জয়েন করেন নাকি? এই জায়গায় দিনাজপুর বোর্ড কোনটা? আমার মনে হয় আপনি অনেক লেটে জয়েন করেন। দেখেন, আমি বলছি বিনিয়োজিত মূলধন বাইর করার দুইটা সূত্র। একটা সূত্র হচ্ছে মোট সম্পদ, তার থেকে আমরা বাদ দিব কি? চলতি দায়। তারপরে আমরা তার থেকে বাদ দিব কি? অলিক সম্পদ। এই একটা সূত্র। অথবা আমরা অন্যভাবেও বাইর করতে পারি। মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। এবার যদি প্রশ্নে মোট সম্পদ দেওয়া না থাকে, ওই ক্ষেত্রে আমরা এই সূত্রটার মাধ্যমে বিনিয়োজিত মূলধন বাইর করব। আমরা বিনিয়োজিত মূলধন বাইর করব। কেমন? এবার কি বুঝতে পারছেন? তো এই ছিল আমাদের আজকের এমসিকিউ প্রশ্নগুলো। দেখেন, এই জায়গায় আমি 24 এবং 23 এবং 22-এর এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো আপনাদের কার কোনটাতে সমস্যা আমি জানি না। যদি সমস্যা থেকেই থাকে, আমার মনে হয় যে ক্লাসটা আবার যদি দেখেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই জায়গায় কিন্তু সূত্রগুলো আছে, আমার সবগুলো সূত্র আমি আপনাদের এই পিডিএফে দিয়ে দিব ইনশাল্লাহ। দেখেন, আপনি যদি সূত্রগুলো খেয়াল করেন, আপনি যদি সূত্রগুলো না পারেন তাহলে তো হবে না, আপনাকে সূত্রগুলো পারতে হবে। বলেন, বুঝতে পারছেন কি? আমাকে একটু জানাবেন। আপনারা কি বুঝতে পারছেন? আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন প্লিজ। এই যে দেখেন সূত্রগুলো, যার যে সূত্রটা সমস্যা বলেন, আমি একবার দেখাই দিব সূত্রগুলো। সূত্রগুলো একটু দেখাই দিই আপনাদেরকে।
এই যে দেখেন বিনিয়োজিত মূলধন বাইর করার এই জায়গায় এই যে বিনিয়োজিত মূলধন মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। হ্যাঁ, এবার যদি কখনো বিনিয়োজিত মূলধন এই মোট সম্পদটা প্রশ্ন না থাকে তাহলে আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। আর মালিকানা তহবিলটা আমরা কিভাবে বাইর করি এটাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। অলিক সম্পদ কোনগুলো সেটাও দেওয়া আছে এবং তার আদর্শ মানও দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গায় সূত্রগুলো দেওয়া আছে, এই পিডিএফ এ সবগুলো দেওয়া আছে। এই যে দেখেন মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করার ভিতরে কি কি ছিল, এই যে বারবার কিন্তু এগুলো এমসিকিউ হিসাবে আসছে, দেখছেন এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ হিসাবে আসছিল। এই যে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধন, পরিচালন মুনাফা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করি, মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করি। এই যে মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই, এই যে সূত্রগুলো আছে। আমাকে একটু জানাবেন আপনারা কি বুঝতে পারছেন, আপনারা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে পারবেন, এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে পারবেন? এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে তাহলে পারবেন? বলেন পারবেন? আচ্ছা, যদি আপনারা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হন তাহলে এই জিনিসগুলো অনেক আগে শেষ হয়ে যেত। আমাদের পেড বেসের স্টুডেন্টদের আশা করি এগুলো শেষ, যারা 25-এর শিক্ষার্থী আছে এগুলো তাদের শেষ। হ্যাঁ, এবং আমাদের 26-এর যারা আছে তাদেরও কিন্তু এই অধ্যায়টা শেষ। আমাদের 26-এর যারা আছে তাদেরও কিন্তু এই অধ্যায়টা শেষ। জি জি, এই এমসিকিউ গুলো আমার বইতে আছে। এই এমসিকিউ গুলো 16 থেকে একদম 16 থেকে 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত, 16 থেকে 24, হ্যাঁ সবগুলো এমসিকিউ আছে। হ্যাঁ, তো যাই হোক আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের 24, 23 এবং 22-এর এমসিকিউ গুলো আলোচনা করে দিব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।